দেশের বিভিন্ন এলাকা রেড জোনে ঘোষণা। করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ৩,১৪১। বনানীতে চিরনিদ্রায় শায়িত নাসিম, গোপালগঞ্জের শেখ আব্দুল্লাহ। দুজন আপনজন হারালাম, সংসদে প্রধানমন্ত্রীর শোক। এবং অর্থ পাচার রোধে বাজেটে কঠোর পদক্ষেপের ঘোষণা, প্রশ্ন সক্ষমতা নিয়ে। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি। রাত ৮টার নিউজ আওয়ার অর্থাৎ নিউজ এট 8-এ এতক্ষণ প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। ঢাকা উত্তর সিটিতে এরকম 17টি, দক্ষিণে 28টি এবং চট্টগ্রাম সিটিতে 9 এলাকাকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল টেকনিক্যাল গ্রুপ। এছাড়া গাজীপুর জেলা, নারায়ণগঞ্জের 4টি উপজেলা এবং নরসিংদীর 3টি উপজেলা রেড জোন চিহ্নিত করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের জনসংখ্যার অনুপাতে যেসব এলাকায় 14 দিনে প্রতি লাখে 60টিরও বেশি করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, এমন এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে 14 দিনে যেসব এলাকায় জনসংখ্যার অনুপাতে লাখে 10টি রোগী শনাক্ত হয়েছে, সেগুলোকে রেড জোন করতে সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার মিলে এসব জোনের মধ্যে সুনির্দিষ্টভাবে রেড জোন চিহ্নিত করবেন। সংক্রমণের ভয়েই হোক কিংবা প্রশাসনের চাপে লকডাউনের বিধি নিষেধ মানতে বাধ্য হচ্ছেন রাজধানী পূর্ব রাজাবাজারের বাসিন্দারা। পরীক্ষামূলক লকডাউনের ৫ম দিনে যথারীতি নাম, ঠিকানা, কারণ উল্লেখ করেই বাইরে বের হতে হচ্ছে তাদের। তবে কর্মস্থলে যেতে না পেরে শঙ্কায় কয়েকটি সেবা প্রতিষ্ঠানে কর্মরতরা। মার্চ মাসের শেষ সপ্তাহে যখন সারা দেশে কার্যত লকডাউন ঘোষণা করা হয়, তখনও মানুষ করোনার ভয়াবহতা বোঝেনি, যার ফলে বেড়েছে সংক্রমণের হার। বাধ্য হয়েই কঠোর অবস্থানে সরকার। নতুন পদক্ষেপ, রেড, গ্রিন, ইয়েলো জোন ভিত্তিক ফর্মুলা। সেই ফর্মুলারই মডেল হিসেবে পূর্ব রাজাবাজারের লকডাউন। প্রায় 50,000 বাসিন্দাকে রাখা হয়েছে কঠোর বিধিনিষেধের জালে। সীমিত করা হয়েছে চলাচল, একটি বাদে বাকি 7টি গেটই বন্ধ। নিত্যপণ্য সরবরাহ করছে সিটি কর্পোরেশন। শুরুর দিকে লকডাউনের নিয়ম মানায় কষ্ট হলেও এখন অনেকটাই সয়ে গেছে স্থানীয়দের। নাম এন্ট্রি করে গেছে, এখন নাম্বার বললাম, ওনারা তো যেতে বললো। আর আইডি কার্ড থাকলে তো আরো বেশি ভালো। ভিতরে শুধু এমনিতে বাজারের ব্যবস্থা আছে, মানে বাজার করার জন্য আর কি মানুষ বের হতে পারে, তাছাড়া হচ্ছে কেউ বের হয় না। আমরা চাই শুধু লকডাউনটা সাকসেসফুলি লকডাউনটা আলহামদুলিল্লাহ হোক, কিন্তু সেটা কতটুকু হবে আমাদের কিছু প্রবলেম আছে, আমাদের জনগণের কিছু প্রবলেম আছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজের জীবনটাকে, এটা আমরা খুব একটা করি না। তো একাধিক হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ আছে পূর্ব রাজাবাজারের আশপাশে, যেখানে কর্মরতদের জরুরি সেবায় কাজ করা অনেকেই থাকেন লকডাউন এলাকায়। সেক্ষেত্রে তাদের চলাফেরা নির্বিঘ্ন রাখা হচ্ছে। তবে প্রত্যেককেই রেজিস্ট্রারে এন্ট্রি, কারণ উল্লেখ, শরীরের তাপমাত্রা মেপেই বাইরে কিংবা ভেতরে প্রবেশ করতে হচ্ছে। নিয়মের কড়াকড়িতে অনভ্যস্তদের অনেকেই আবার ক্ষোভ প্রকাশও করেন। সবকিছু মাথা থাকা উচিত। এই এলাকায় কয়জন আমরা জানি না, এলাকায় কয়জন করোনা রোগী, মিরপুরের চেয়ে বেশি, রাতাবাড়ির চেয়ে বেশি। এখানে আজকে আপনারা আমাকে থেকে মাথা ফেল দিচ্ছেন কেন? অনেক ভদ্রলোক বা অনেক ভদ্র মহিলা ভিতরে আছে, যাদের অনেক প্রয়োজন, এর সব বেশি প্রয়োজন, কিন্তু রিকমেন্ড করার লোক নাই, তারা কিভাবে বের হবে? এদিকে লকডাউন এলাকায় যথারীতি পুলিশের কড়া উপস্থিতি। করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান। বৃহত্তর স্বাস্থ্যের কথা চিন্তা করে এলাকার মানুষ কিন্তু এই লকডাউনকে স্বাগত জানিয়েছে। সার্বক্ষণিকই এই বিভিন্ন চেক পয়েন্টগুলো আমরা অবস্থান করছি এবং মানুষকে তাদের নিত্য প্রয়োজন যা যা দরকার, যা যা সাহায্য দরকার, এটা আমরা করছি। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা। এবার worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 79,05,723, সুস্থ হয়েছেন 40,62,659 জন এবং মৃত্যু হয়েছে 4,32,973 জনের। এদিকে বাংলাদেশে আক্রান্ত 87,520 জন, সুস্থ হয়েছেন 18,730 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1,171 জনের।
গত ২৪ ঘন্টায় দেশে ১৪,৫০৫ জনের নমুনা পরীক্ষায় ৩,১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭,৫২০ জনে। এ সময় মারা গেছে ৩২ জন, তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,১৭১ জন। রোববার কোভিড-19 পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৪১ জন। শনাক্তের হার ২১.৬৫%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৭,৫২০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ পর্যন্ত ১৮,৭৩০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪০%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ১,১৭১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। করোনা স্বাস্থ্যবিধি মানতে অল্প মানুষের উপস্থিতিতেই শেষ বিদায় জানানো হলো সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে। বনানী কবরস্থানের সামনে নামাজে জানাজা শেষে বেলা ১১টায় চিরনিদ্রায় শায়িত হন রাজনীতির মাঠের এই সরব কণ্ঠস্বর। রাজপথে কিভাবে সক্রিয় থাকতে হয় স্বাধীন বাংলাদেশে, সেটার অন্যতম বড় উদাহরণ মোহাম্মদ নাসিম। অথচ করোনার কারণে তার রাজপথের সঙ্গীদের মাত্র অল্প কজনই আসতে পারলেন শেষ বিদায়ে। শনিবার বেলা ১১টায় ৭২ বছর বয়সে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। রাতে হাসপাতালেই ছিল মরদেহ। রোববার সকালে প্রথমে ধানমন্ডির বাসায় এবং পরে বনানী কবরস্থানে নিয়ে আসা হয় মোহাম্মদ নাসিমকে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রধান রূপকারদের একজন, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন শহীদ মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম, যা রাজনীতির হাতে খড়ি হয়েছিল ছাত্র ইউনিয়নে। ১৯৭১ সালে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনারের মাধ্যমেই শুরু হলো এই মুক্তিযোদ্ধার বিদায়ের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ আওয়ামী লীগ ১৪ দল সহ অন্যরা শ্রদ্ধা জানান মরদেহে। শ্রদ্ধা জানাতে সদ্য করোনা মুক্ত হয়েই হাসপাতাল থেকে ছুটে আসেন আরেক মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীনতার পর আওয়ামী লীগে যোগ দিয়ে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। এ সময় ৪টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগে পর্যন্ত ছিলেন সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং ক্ষমতাসীন ১৪ দলের মুখপাত্র। মানুষটিকে কখনো দমানো যায়নি, থেমে থাকেনি তার জীবন, তার রাজনৈতিক বর্ণাঢ্যময় জীবন। তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। অসুবিধায় পড়লে তার কাছেই নির্দেশনা গ্রহণ করি এবং অকুত ভয়ে নির্বিঘ্নে সারা জীবন তিনি নির্যাতিত হয়েছেন, বাপ হারিয়েছেন মানুষের উপকারের জন্য। স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন অন্যায় অত্যাচারের প্রতিবাদে মোহাম্মদ নাসিমের রাজনৈতিক ভূমিকা ছিল অত্যন্ত প্রবল। একেবারে লড়াকু একজন সৈনিক ছিলেন। সরকার এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পাশাপাশি মোহাম্মদ নাসিম সব সময় মিশেছিলেন নিজের জেলা সিরাজগঞ্জের মানুষের সঙ্গে। অনেক অনুরোধ করেছিলেন আমার বাবাকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই দুঃখ সারা জীবন থাকবে। এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে আমার বাবার এই শেষ ইচ্ছাটি পূরণ করতে পারলাম না। নামাজে জানাজার পরপরই বনানী কবরস্থানে দাফন করা হয় মোহাম্মদ নাসিমকে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আসা দলের নেতাকর্মীরা আরেক দফা অংশ নেন মোনাজাতে। এরপর পরিবারের সদস্যরা দোয়া ও মোনাজাত করেন মোহাম্মদ নাসিমের কবরে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বাবা মায়ের কবরের পাশে সমাহিত হলেন ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বাদ আসর গোপালগঞ্জের সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গতরাত 11:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেখ আবদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
মৃত্যুর পর প্রতিমন্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। বুধবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাজনীতিতে যুক্ত হন ছাত্র জীবনেই। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তিনি আওয়ামী যুবলীগে যোগ দেন। এ সময় বঙ্গবন্ধুর সরাসরি তত্ত্বাবধানে গঠিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। হজযাত্রীদের কাছ থেকে কোন রকম কোন কমপ্লেইন আমরা শুনতে রাজি না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। গত মাসে গোপালগঞ্জ ৩ আসনের উন্নয়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব পালনের জন্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। শেখ মোহাম্মদ আব্দুল্লাহর জন্ম ১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে। স্থানীয় গহরডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়ার শুরু। কর্মজীবন শুরু করেন সুলতান শাহী কেকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। পরে অ্যাডভোকেট হিসেবে গোপালগঞ্জ ও ঢাকার আদালতে প্র্যাকটিস শুরু করেন। গত রাত 10:30টার দিকে বেইলি রোডের বাসায় প্রতিমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাত 12:15টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অত্যন্ত দুর্দিনের দুঃসময়ের কাণ্ডারি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সকলেই শোকাহত, সারা দেশবাসী শোকাহত। আমরা তার বিধে আত্মার মাগফিরাত কামনা করি। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা। করোনা কেড়ে নিয়েছে আপনজনদের, আর মৃত্যুতে শোক প্রকাশের স্বাধীনতা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে সংসদে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার মূল ঢেউ এখন দক্ষিণ এশিয়ায়, একথা জানিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। আজকে প্রমাণ হয়ে গেছে বিশ্বব্যাংকে মিথ্যা কথা বলেছে, অসত্য কথা বলেছে এই টাকা প্রত্যাহার করে। জাতীয় সংসদের পরিচিত মুখ অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান মোহাম্মদ নাসিম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে এভাবে বক্তব্য দিতে তাকে আর দেখা যাবে না, শোনা যাবে না দেশের স্বার্থে প্রয়োজনে আত্মসমালোচনায় তার প্রতিবাদী কণ্ঠস্বর। এত বড় আওয়ামী লীগ হয়ে গেছে অনেকে, যে আমাদের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে গেছে মানুষ। স্পিকার, এদেরকে ভয় পায়, অতিভক্তিতে ভয় পায় মানুষ। স্পিকার, মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে তাদের স্মৃতিচারণ করেন বিরোধী দল সহ সংসদে উপস্থিত তাদের রাজনৈতিক সহকর্মীরা। আর সংসদ নেতা শেখ হাসিনার জন্য একই দিনে দুই নেতার মৃত্যু, স্বজন হারানো শোক। যেভাবে সবাইকে হারানো খুবই দুঃখজনক। আজকে আমি পার্লামেন্টে আসবো, আমাকে কিন্তু অনেক জায়গা থেকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে। আমরা আওয়ামী লীগ একটা পরিবার, এই পরিবারের একজন সদস্য, তাকে হারিয়েছি আর সেখানে যাব না। তারপর আমার ক্যাবিনেট মন্ত্রী একজন, তাকে হারালাম, এটা তো হয় না। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এ এমন রোগ যা শুধু সারা বিশ্বকে স্তব্ধই করেনি, নিয়ে এসেছে এক কাতারে, কেড়ে নিয়েছে স্বাভাবিক শোক প্রকাশের স্বাধীনতা। কারোর সঙ্গে দেখা বা তার পরিবারের সঙ্গে একটু সান্ত্বনা দেওয়া বা তাদেরকে একটু অতিরিক্ত কথা বলা, সেই সুযোগটাও যেন পেলাম না কেন, সেটাই হচ্ছে সব থেকে অনেক কষ্টকর। একটা আতঙ্ক, ভয়, ভীতি, মৃত্যু আতঙ্ক যেন সারা বিশ্বকে পেয়ে বসেছে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্বে তাণ্ডব শেষে এখন করোনার সংক্রমণের মূল ঢেউ এসেছে দক্ষিণ এশিয়ায়। এই সময়টায় দেশের মানুষকে আরও সতর্ক হবার পরামর্শ দেন তিনি। পাশাপাশি এটাও তো বাস্তবতা যে আমাদের মানুষগুলিকে এখন করোনার ভয়ে তাদেরকে তো আমরা না খাওয়ায় মারতে পারি না, তাদের বেঁচে থাকার ব্যবস্থা তো আমাদের নিতে হবে। অথচ এই আতঙ্কটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা সত্যি খুব দুঃখজনক। তবু আমরা এখন যেটা ঠিক করেছি, কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে সেটা লকডাউন করা, সেখানে আমরা আটকাচ্ছি যেন ওখান থেকে কোনো রকম
সংক্রামিত না হয়, কিন্তু সাথে সাথে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি যেন সচল থাকে। এটা এক ধরনের একটা যুদ্ধ। আর সেই সময় আমার দুইজন যারা আমরা সবসময় আমরা পেয়েছি প্রতিটি আন্দোলন সংগ্রামে, তাদেরকে হারানো এটা অত্যন্ত কষ্টকর। এর আগে রোববার সকালে চলতি সংসদের কার্যদিবসের শুরুতেই সংসদ সদস্য মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সংসদ রীতি অনুযায়ী শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে নীরবতা পালন ও মরহুমদের আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মহামারীতে যারা ইন্তেকাল করে, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের দরজা দান করো। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব মোহাম্মদ আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব খন্দকার জাকির হোসেন জানান, আব্দুল মান্নানের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন মারা গেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাজেটে বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। গার্মেন্টসের ৮০ লাখ টাকা লুটের হোতা সহ ৫ জন গ্রেফতার। দেশের বিভিন্ন এলাকার রেড জোন ঘোষণা। করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ৩,১৪১। বনানীতে চিরনিদ্রায় শায়িত নাসিম, গোপালগঞ্জের শেখ আব্দুল্লাহ। দুজন আপনজন হারালাম, সংসদে প্রধানমন্ত্রীর শোক। এবং অর্থ পাচার রোধে বাজেটে কঠোর পদক্ষেপের ঘোষণা, প্রশ্ন সক্ষমতা। বিরতির পর ফিরে এসে নিউজ দ্যাট 8-এ আরো একবার স্বাগত। এবং বিরতি থেকে ফিরতে ফিরতে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো শুনছিলাম। বাজেট প্রসঙ্গ এবার। 10 বছরে দেশ থেকে পাচার হয়েছে 5 লাখ কোটি টাকা। এই পাচারের পদ্ধতি হিসেবে অসাধু ব্যবসায়ীদের পছন্দের উপায় আন্ডার ও ওভার ইনভয়েসিং এবং ভুয়া বিনিয়োগ। এবার এদিকে নজর দিয়েছে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। কিন্তু সক্ষমতা বা প্রস্তুতি কতটা, দেখব সাদাত হাবিবি সেতু রিপোর্ট। পণ্য আমদানি রপ্তানিতে প্রথমেই এলসি খুলতে হয় ব্যাংকে গিয়ে, সেই সাথে কি পণ্য ও তার দাম দরের বিবরণ দিতে হবে বাংলাদেশ শিপিং এজেন্ট, কাস্টমস, সংশ্লিষ্ট ব্যাংক আর বাংলাদেশ ব্যাংকে। এই 4 ধাপেই অসাধু ব্যবসায়ীরা ভুয়া পণ্যের বিপরীতে দাম দেখান। এই পন্থা পরিচিত আন্ডার ইনভয়েসিং আর ওভার ইনভয়েসিং নামে, যা দেশের অর্থ পাচারকারীদের কাছে বেশ জনপ্রিয়। রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করে এই অর্থ পাচার ঠেকাতে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের ভাবনা দুটি: 1, কালো টাকা সাদা করবার সুযোগ দিয়ে দেশে বিনিয়োগ বাড়ানো, আর 2, যে পরিমাণ অর্থ ভুয়া বিনিয়োগ আমদানি রপ্তানিতে দেখানো হচ্ছে তা ভুয়া প্রমাণিত হলে ওই অর্থের উপর 50% হারে কর কেটে নেওয়া। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকির প্রবণতা রোধকল্পে আয়কর অধ্যাদেশে একটি নতুন ধারা সংযোজন করা হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন, বাংলাদেশ শিপিং এজেন্ট, কাস্টমস, এলসিতে সংশ্লিষ্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক
এমন কারসাজি ঠেকাতে কতটা প্রস্তুত? কয়েকবার উদ্যোগ নিয়েও আইনটা তৈরি করিয়ে নেওয়া যায়নি বা আদেশ করিয়ে নেওয়া যায়নি। এটার পিছনে নানান ধরনের চাপ বা অন্য ধরনের এটা দৃষ্টিতে এড়িয়ে যাওয়ার একটা পন্থা বা উপায় থাকতেই পারে। এই অটোমেশনের মাধ্যমেই এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। সম্প্রতি এমন বেশ কিছু ভুয়া মালের কন্টেইনার জব্দ করেছে কাস্টমস, যেগুলো নথিতে বলা হয়েছে এক, বাস্তবে এসেছে অন্য কিছু। দেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় কেন্দ্র চট্টগ্রাম বন্দরে এমন কন্টেইনারে কি আসছে বা যাচ্ছে তা দেখতে কার্যকর রয়েছে মাত্র 3টি স্ক্যানার। যদি আইন থাকে আমরা সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব, আর যদি আইন না থাকে আমরা প্রয়োজনীয় আইনগুলোকে আমরা আরো শক্তিশালী করে এগুলোকে তৈরি করব। সেটা আমরা কথা দিতে পারি। প্রভিশনটাতে বলা হয়েছে যে সরকার কঠোর অবস্থান নেবে। এই কঠোর অবস্থানের দৃষ্টিভঙ্গিকে আমি স্বাগত জানাই। যা যা করা দরকার সেই প্রভিশনগুলো এর ভিতরে ইনক্লুড করে এটি প্রয়োগ হতে পারে, হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন এমন অর্থ পাচার রোধে সরকারের সদিচ্ছা ইতিবাচক এবং এতে অর্থ পাচার ঠেকানোর পাশাপাশি সুযোগও আছে আয়ের। তবে মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন সক্ষমতা না বাড়লে কাগজে কলমেই থেকে যাবে পুরো পরিকল্পনা। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে ইনক্রেডিবল ফ্যাশন গার্মেন্টসের ৮০ লাখ টাকা লুটের হোতা জলিল সহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব একের একটি দল। এ সময় ডাকাতদের কাছ থেকে ৩০ লাখেরও কিছু বেশি টাকা, ১১০০ মার্কিন ডলার, মোটরসাইকেল, গাড়ি এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রোববার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত ৭ জুন কালিয়াকৈরে ব্যাংক এশিয়া থেকে শ্রমিকদের বেতনের ৮০ লাখ টাকা তুলে মাইক্রোবাসে কারখানায় ফিরছিলেন কর্মকর্তারা। পথে খাড়াজোড়া এলাকায় তাদের ওপর হামলা করে লুটপাট চালায় ডাকাত দলের সদস্যরা। তারা আমাদেরকে জানায় যে এরা মূলত ৮ থেকে ১০ জন একটি সিন্ডিকেট। তারা প্রত্যেকেই পেশাদার অপরাধী। অচিরেই আমরা বাকি যারা এর সাথে রয়েছে, এই মামলার সাথে যারা রয়েছে এবং তাদের এই সিন্ডিকেটের হোতাদেরকে আমরা আশা করছি তাদেরকে গ্রেফতার করে আইনের আনতে সক্ষম হবে। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মেহেরপুরে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারজাত করতে গিয়ে দাম পাচ্ছেন না বাগান মালিক ও ব্যবসায়ীরা। মেহেরপুর জেলায় আটি, বোম্বাই, মুজাফফরি, বেদানা ও চায়না ৩ জাতের লিচুর আবাদ হয়ে থাকে। এবছর মুকুল আসার পর থেকে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ফলের আকার ও রং বেশ ভালো হয়েছিল। তবে বাজারজাতের আগে ঘূর্ণিঝড় আম্পান সহ কয়েক দফা কালবৈশাখী ঝড় ও বৃষ্টির তাণ্ডবে লিচু ফেটে পচে যায়। ফলে লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে বাগান মালিক ও ব্যবসায়ীদের। তবে ভালো দামে মৌসুমী ফলটি বিক্রি করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমাদের লিচু ফলন ভালো ছিল, কিন্তু ঝড়ের কারণে এই লিচু এই অবস্থা। কোনো খরিদ্দারও নিচে না, বেশি পাচ্ছি। আমরা যে টাকায় কিনিলাম পুরাটাই লস। এই বাগানটা কিনেছি ১,৩০,০০০ টাকায়। এমন নিচে হচ্ছে ঝড়ে ৩০,০০০ টাকারও বেচা কেনা হবে না আমার, এমন অবস্থা। এই যে গাছে আছে ভেঙে লেবার খরচই হয়েছে না। গতবার এই লিচু আমরা বেশি ২২০০-২৫০০, এবার ১২০০ টাকা করে, কোনো খরিদ্দার নেই, নিচে না। এই যে ছাট করছে, বহুত নষ্ট হয়েছে, আমাদের খুব ক্ষতি হয়েছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঘানিতে ভাঙা সরিষার তেল আর এর ঝাঁঝালো গন্ধ এদেশের মানুষ প্রায় ভুলতেই বসেছে। তবে সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন কুষ্টিয়ার প্রত্যন্ত এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী। এখনও গরু টানা ঘানিতে ভাঙিয়ে বিক্রি করছেন খাঁটি সরিষার তেল। কুষ্টিয়া থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। স্বয়ংক্রিয় মিলের ভাঙানো সরিষার তেলে বাজার সয়লাভ। এর মধ্যে কোনটি খাঁটি কোনটি ভেজাল ক্রেতাদের পক্ষে তা বোঝা বেশ কঠিন। তবে এর মধ্যেও ব্যতিক্রম কুষ্টিয়ার কুমারখালীর মিজানুর রহমান। খাঁটি সরিষা
গরুর ঘানিতে ভাঙিয়ে বিক্রি করছেন তেল। মিজানুরের এই পেশায় আসার পেছনে রয়েছে দুর্ঘটনা। এক সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান। সুস্থ হয়ে তৈরি করেন এই ঘানি, শুরু করেন খাঁটি সরিষার তেলের ব্যবসা। আমি এই উদ্যোগটা নিছে জনগণকে ভালো জিনিস খাওয়াইতে পারি এবং কি আমি যাতে নিজে ভালো জিনিস খাইতে পারি। এত ভেজাল তেলের ভিড়ে বিশুদ্ধ তেল পাওয়ায় খুশি ক্রেতারা। এরা ধুয়ে মিশে পরিষ্কার করে ব্যবহার করতেছে, জিনিসটা ভালো, সনাতন পদ্ধতি এবং খাঁটি অরিজিনাল সরিষা এখানে ভাঙানো হচ্ছে, এর মধ্যে কোনো ভেজাল নাই। খাঁটি সরিষার তেলের নানা উপকারিতার কথা জানালেন এই পুষ্টিবিদ। মিনারেলস, ভিটামিনস আছে, বিশেষ করে ভিটামিন সি আছে, ভিটামিন ই, আর বিটা ক্যারোটিন নামক একটা উপাদান আছে। এটা শরীরের জন্য আসলে খুবই ভালো। এটা আমরা সরিষার তেল থেকে পেতে পারি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাজেটের বিরতি নিচ্ছে, আবারও এরপর জানিয়ে ফিরছি। বর্ণবাদকে বিরুদ্ধে মুশফিকুর রহিমের ঘৃণা। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। বিরতির পর ফিরে এসে নিউজ এট 8 আর একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। এবার ক্লেমেন্ট স্পোর্টস নিউজ। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের আগুন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে তিনি বর্ণবাদকে ঘৃণা করেন লিখে প্ল্যাকার্ড ঝুলিয়ে রেখেছেন মুশফিকুর রহিম। তিনি সকলকে বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন। মুশফিকের আগে শহীদ আফ্রিদি করোনা শনাক্তের খবরে টুইটারে সমবেদনা জানান। সাবেক জাতীয় ফুটবলার নুরুল হক মানিক মারা গেছেন। আজ বিকেলে ধানমন্ডির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জাতীয় দলে খেলেন 1991 থেকে 1996 সাল পর্যন্ত। 1997 পর্যন্ত রাঙিয়েছেন দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের সাদা কালো জার্সি। এছাড়াও আরামবাগ ক্রীড়া সংঘ, ইয়াংম্যানস ব্রাদার্সের হয়ে মাঠ মাতিয়েছেন নুরুল হক মানিক। সবকটি ক্লাবেই অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। পেশাদার ফুটবল থেকে বিদায় নিয়ে বাফুফের কোচ হিসেবে কাজ করেন সাবেক ফুটবলার। দীর্ঘ প্রায় 12 বছর বাফুফেতে তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার গুরুদায়িত্বে ছিলেন নুরুল। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। জর্জ ফ্লয়েডের নির্মম মৃত্যু ও বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের আটলান্টায় পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় পুরো আটলান্টায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পদত্যাগ করেছেন আটলান্টা শহরের পুলিশ প্রধান এরিকা শেলস। জড়িত পুলিশ সদস্যদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আটলান্টা শহরের মেয়র ল্যান্স বটমস। রেশাদ ব্রুকস নামে 27 বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক একটি ফাস্টফুড রেস্টুরেন্টের বাইরে নিজের গাড়িতে ঘুমিয়েছিলেন। অন্য ক্রেতাদের জন্য তার গাড়ি বাধা সৃষ্টি করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে আটকের সময় পুলিশের গুলিতে ব্রুকস নিহত হয়। পরে বিক্ষোভকারীরা ওই রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। এদিকে যুক্তরাজ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে। লন্ডনে পুলিশের সঙ্গে আবারও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। আন্দোলন ছড়িয়ে পড়েছে ফ্রান্স ও ইটালিতেও।
এদিকে বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। রোববার মুম্বাইয়ে বাসা থেকে 34 বছর বয়সী এই অভিনেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পাটনার সন্তান সুশান্ত ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেও অভিনয়ের প্রতি ঝোঁকের কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। 2008 সালে প্রথম একতা কাপুরের প্রযোজনায় কিস দেশ মে হ্যায় মেরা দিল সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। পরের বছর পবিত্র রিশতা সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। মাঝে ফিল্মের উপর পড়াশোনা করতে বিদেশে যান। ফিরে অভিষেক কাপুরের কায় পৌঁছে ছবিতে অভিনয় করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একে একে সুদ দেশি রোমান্স, কেদারনাথ, পিকে, ছিচড়ে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সির মতো ছবিতে অভিনয় করেন সুশান্ত। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক MS ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে তার অসাধারণ অভিনয় সবার প্রশংসা কুড়োয়। শেষ করব নিউজ এট 8, তবে তার আগে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে পারে। দেশের বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা। করোনায় আরো 32 জনের মৃত্যু, শনাক্ত 3141। বনানীতে চিরনিদ্রায় শাহিদুন নাসিম, গোপালগঞ্জের শেখ আব্দুল্লাহ। আপনজন হারালাম, সংসদে প্রধানমন্ত্রীর শোক। অর্থ পাচার রোধে বাজেটে কঠোর পদক্ষেপের ঘোষণা, প্রশ্ন সক্ষমতা নিয়ে। গার্মেন্টসের 80 লাখ টাকা লুটের হোতা সহ 5 জন গ্রেফতার। বর্ণবাদের বিরুদ্ধে মুশফিকুর রহিম। এবং বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। এই ছিল নিউজ এট 8 এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5 নম্বরে।